এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী, আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। তো স্নান করা অনেকক্ষণ আগে হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি। এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সকাল থেকে এখনও পর্যন্ত আমার কিচ্ছু খাওয়া হয়নি। তো ভাবলাম একটু যাই, চা আর দুটো বিস্কিট খেয়ে নিই, আর একটু জল গরম খাবো, কারণ গলাতে একটু ব্যথাটা এখনও পর্যন্ত আছে। তো চলো, বেশি বকবক করবো না। আর একটা কথা বলে রাখি, সোনামা আছে পিসি শাশুড়ির বাড়িতে। তো সোনামা যতক্ষণ পিসি শাশুড়ির বাড়িতে আছে, আমার যা যা কাজ আছে সেগুলো সব করে নিতে হবে। তো চলো, সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আজ সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আর ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:30। এখনও পর্যন্ত কিন্তু আমার চা খাওয়ার সৌভাগ্য হয়নি। তাই স্নান করে ভাবলাম আজকে চাটা খেয়ে নেব। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একদিকে চাটা গরম করতে দিয়েছি। তো ভাবলাম যতক্ষণ চাটা গরম হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু সময়টা নষ্ট না করে বোতলের মধ্যে জলটা ভরে নিই। তো পাম্প চালিয়ে দিয়েছি। আর পাম্প চালালেই জানো তো এই কলের প্রেশারটা অনেকটাই জোরে পড়ে। আর অন্যদিন তো দেখেইছো, যখন আর কি পাম্প চালায় না, এই কলের প্রেশারটা একটা সুতোর মতো শুধু জল পড়ে, মানে এতটাই সরু প্রেশার আসে। যেহেতু 24 ঘন্টা জল পড়ে আর সবারই ঘরে যেহেতু ডিভিসির কল আছে, তাই আর কি প্রেশারটা সরু। চলো, বেশি বকবক না করে এক এক করে সমস্ত বোতল ভালো করে ধুয়ে জলগুলো ভরে নিই। আর এখন জানো তো, ফালতু ফালতু 1 মিনিট সময় নষ্ট করতেও কিন্তু কষ্ট লাগে। এখন মনে হয় 1 মিনিট সময় থাকলে সমস্ত কাজ কমপ্লিট করে নেব। এখন যেহেতু সোনামা নেই, তাই আর কি কাজগুলো সব তাড়াহুড়োর মধ্যে করছিলাম। তো ওইদিকে যাকে চা গরম হচ্ছে, তাকে ভাবলাম গরম হতে তো অনেকটাই সময় লাগবে, তাই ফালতু সময়টা নষ্ট না করে কি করে কাজে লাগানো যায় সেটাই আর কি ভাবছিলাম। তো বোতলগুলো সব ভরা হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখেও চলে এসেছি। তো এখন বালতির মধ্যে জলটা ভরে দিলাম। চলো, বালতিটাও ঘরের মধ্যে রেখে আসি। আর এই বালতির জলটাই কিন্তু আমাদের সারাদিন ধরে খাওয়া হয়। তোমরা সবাই প্রত্যেক দিন একটা কমেন্ট করছো, সেটা হচ্ছে যে দিদি ভাই, সোনামায়ের তো 6 মাস বয়স হয়ে গেল, তাহলে সোনামাকে 6 মাসে তুমি কি সলিড খাবার খাওয়াচ্ছ। চলো, আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি আমার সোনামাকে কি কি সলিড খাবার খাওয়াই। আসলে সত্যি কথা বলতে গেলে, আমি সোনামাকে এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিং ছাড়া কোনো সলিড খাবার খাওয়াই না। তার একটাই কারণ হচ্ছে, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যতদিন না অন্নপ্রাশন হচ্ছে বা মুখে ভাত হচ্ছে, ততদিন পর্যন্ত বাইরের কোনো খাবার খাওয়ানো চলে না। শুধুমাত্র ব্রেস্ট ফিডিং বা যারা ফর্মুলা মিল্ক খাওয়ায় তো সেই, তাছাড়া কোনো খাবারই কিন্তু চলে না। আর ডাক্তার যেহেতু জলটাও দিতে বারণ করেছে, তাই সোনামাকে জলও খাওয়ায় না। তো সোনামার মুখে ভাত তো এই রবিবার, মানে 2রা মার্চ মাসের 2 তারিখটা পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু সোনামাকে আস্তে আস্তে সলিড খাবার দেব। তবে এখন সোনামায় সলিড খাবারটা মানে ওর তো অভ্যাস হতে একটু সময় লাগবে, কারণ 6 মাস ধরে তো শুধুমাত্র ব্রেস্ট ফিডিংই করছে। তাই ওকে আস্তে আস্তে সব খাবার খাওয়াই অভ্যাস করব। সোনামাকে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সারাদিন ধরে অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে অন্নপ্রাশনের পর সোনামাকে একবার ডাক্তার দেখাতে নিয়ে যাব, কারণ ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেব সোনামাকে কি কি মানে সলিড খাবার বা কোন কোন সময় দিলে সোনামায়ের মানে শরীরের পক্ষে ভালো হবে, এটা একবার ডাক্তারের কাছে জেনে আসবো বা ফোন করে জেনে নেব। তো কি করছি না করছি সেই সব তোমরা জানতে পারবে। পরের পর ভিডিওগুলো তোমরা ফলো করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি আমার 6 মাসের মেয়েকে, বা যখন সোনামাকে সলিড খাবার দেবো তখন হয়তো সোনামায়ের 7 মাস হয়ে যাবে। তো সোনামাকে কি কি সলিড খাবার খাওয়াচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো দেখতে থাকো, একের পর এক তোমরা সব জানতে পেরে যাবে। তো সত্যি কথা বলতে আর তো মাত্র হাতে গোনা একটা দিন বাকি আছে সোনামায়ের অন্নপ্রাশন। তো ভীষণ এক্সাইটেড আছি, অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না, কারণ সত্যি কথা বলতে একটু ব্যস্ততাই থাকবো। কারণ বিয়ের পর এই প্রথম আমার বাড়ির কোনো অনুষ্ঠানে আমি থাকবো, তো সেখানে একটু তো ব্যস্ত থাকবোই, বাড়ির বউ বলে কথা। তো তাও যতটুকু পারবো ভিডিও করার চেষ্টা করব, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমাকে একটু সময় দিও, যাতে সময় মতো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারি।
আমাকে একজন ভিডিওতে কমেন্ট করেছিলে যে দিদি ভাই সোনামা কি কান্নাকাটি করে না করে না, বা কান্নাকাটি করলে ঠিক কত জোরে কান্নাকাটি করে প্লিজ জানাবে। তো সত্যি কথা বলতে গেলে আমার সোনামা কিন্তু সেভাবে কান্নাকাটি করে না। শুধুমাত্র যখন ওর খুব খিদে পেয়ে যায় বা যখন ঘুম পেয়ে যায়, বা ধরো খিদে ঘুম দুটো একসাথেই পেয়েছে, শুধুমাত্র সেই সময়টুকু সোনামা এত পরিমাপে জেদ ধরে যে ওকে চুপ করানো মুশকিল হয়ে ওঠে। তাছাড়া কিন্তু সারাদিন বলতে গেলে আমার মেয়ে কান্নাকাটি করে না। আর অন্য যদি কোনো মুখ দেখে, মানে অচেনা যদি কোনো মুখ দেখে, নিজের বাড়ির মুখ ছাড়া যদি অচেনা কারোর মুখ দেখে, তাহলে সোনামা কিন্তু আনাড়ি করে না, ও সবারই কোলে যায়। ওকে যেই কোলে নেয় ও কিন্তু সবারই কোলে যায়। তো এই জিনিসটাতে বলতে পারো আমার অনেকটাই সুবিধা হয়, কারণ তোমার অনেক বাচ্চাকেই দেখবে শুধুমাত্র মা ছাড়া বা বাড়ির চেনা মুখ ছাড়া কিন্তু অচেনা কারোর কাছেই যেতে চায় না। তবে সোনামা যেহেতু সবারই কাছে যায়, আমার অনেকটাই সুবিধা হয়। কারণ ধরো আমি কোনো কাজে যদি ব্যস্ত থাকি, তাহলে সোনামাকে কারোর কোলে দিয়ে এসে কাজগুলো কিন্তু আমি সময় মতো করে নিতে পারি। তো এইটা কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। আর তাছাড়া তো তোমরা দেখেইছো কিছুদিন আগে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা পুরী গিয়েছিলো। তো আমি বাড়িতে একাই ছিলাম, মানে আমি, তোমাদের দাদা ভাই আর সোনামা ছিলাম। তো সেই সময়ে বাড়িতে কাজ করতে যে কী অসুবিধা হচ্ছিল বলে বোঝাতে পারবো না। কারণ বুঝতেই পারছো একটা সদ্যজাত শিশু যে 5 মাস বয়স, তাকে নিয়ে বাড়ির সমস্ত কাজ করা প্লাস তাকে দেখাটা যে কতটা টাফের ছিল একমাত্র আমিই বুঝি সেই সময়টা যেটা আগে পার করে এসেছি। তবে সোনামা যেহেতু কাউকে আনাড়ি করেনি, তো ওকে পিসির বাড়িতে রেখে এসেছিলাম, তো আমি সব কাজ কিন্তু সময় মতো করতে পেরেছি। তো এটাই বলবো, বাচ্চারা যদি আনাড়ি না করে সবারই কলেই যায়, তো এতে কিন্তু সবথেকে বেশি সুবিধা হয় মায়েদের। তো তোমাদের বাচ্চারা কি সবারই কোলে যায়, মানে অচেনা কারোর মুখ দেখলে কি তাদের কোলে যেতে চায়, বা চেনা মুখের কাছে আর কি থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আমার সোনামা কিন্তু সবারই কোলে যায়, এমনকি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার বা আমার বন্ধু, তোমরাও যদি আমার সোনামাকে কোলে নাও, তোমাদের কোলেও কিন্তু আমার সোনামা যাবে। এমনটাই হচ্ছে আমার মেয়ে। ওই জন্যই কথায় কথায় আমি বলি যে আমার সোনামা কিন্তু ভারী লক্ষ্মীমন্ত একটা মেয়ে। সবজি তো কাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর ভালো করে সবজিগুলো কলতলে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো সেই সবজিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে সবজি হবে বলতে বেগুন আলু দিয়ে সজনে ডাঁটার ঝোল, পেঁপে ভাজা আর বেগুন আলু দিয়ে নিম ভাজা, এই হচ্ছে আজকের মেনু। তো এখন দেখো আমি ছাদে চলে গিয়েছিলাম কিছু তুলসী পাতা পাড়ার জন্য, কারণ তোমার সোনামাকেও দেবো আর আমিও খাবো। তো মন্দির থেকে ডাইরেক্ট তুলসী পাতা তুলি না, কারণ এখন ধরো স্নান করলেও তো তোমার সে বিছানা ছোঁয়া যায়। তো এই নাইটিতে তুলসী গাছ ছুঁই না, আর তুলসী গাছ থেকে ডাইরেক্ট পাতা পারি না। তো পাশে আরেকটা ছোট্ট মতো তুলসী পোয়া লাগানো হয়েছিল, তো সেইখান থেকে 10 থেকে 12টা তুলসী পাতা নিয়ে নিয়েছি। প্রথমে এখন সোনামাকে তুলসী পাতার রস আর একটু মধু দিয়ে দিয়েছি, সেটাই খাইয়ে দিচ্ছি। যেহেতু আজকে সোনামা 1 থেকে 2বার কেশেছে, আর সামনে যেহেতু সোনামার অন্নপ্রাশন আসছে, তাই ভাবলাম খাইয়ে দিই, তাহলে মেয়ের কাশি কিন্তু তাড়াতাড়ির মধ্যেই সেরে যাবে। তো প্রথমে সোনামাকে খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেব। সোনামাকে যখন তুলসী পাতার রস আর মধু খাওয়াই, আমার সোনামা যে কী পরিমাপে খুশি হয় আর এত সুন্দরভাবে খায়, একদমই কান্নাকাটি করে না। আসলে ওরও খেতে খুবই ভালো লাগে। তো আমাকে অনেকেই বলেছো দিদি ভাই মধু খাওয়া একদমই ভালো নয়। তো আমি কিন্তু ডাক্তারের পারমিশন নিয়েই সোনামাকে মধুটা খাওয়াচ্ছি। আর আমি কিন্তু দোকানে যে ডাবরের মধুটা পাওয়া যায় সেটাই তো নর্মালি সবাই খাওয়ায়, আমি কিন্তু সেই মধুটা খাওয়াই না। যেটা গাছে টাটকা মৌচাক থেকে মানে পাওয়া যায়, সেই মধুটাই সোনামাকে খাওয়ায়। আসলে আমার পিসি শাশুড়ির বাড়িতে মৌমাছি বসেছিল, সেই মৌচাক থেকেই অনেকটা পরিমাপে মধু বেরিয়েছিল। সেইখান থেকেই আমার পিসি শাশুড়ি আমাকে 1 বোতল মধু দিয়েছিল, তো সেটাই কিন্তু সোনামাকে খাওয়ায়। আর ওই মধুটা খাওয়ালে কিন্তু কোনো অসুবিধা হয় না। যাই হোক, এখন দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবলাম বড়া দিয়ে পোস্ত করব, যেহেতু তোমাদের দাদা ভাই বড়া পোস্ত খেতে খুবই ভালোবাসে। আর আজকে মুসুর ডালের বড়া করিনি, প্রত্যেক দিন কিন্তু আমরা বাড়িতে মুসুর ডালের বড়াটাই করি। আজকে করেছিলাম বিউলির ডালের বড়া, মানে যেটাকে বিউলির ডাল বলে। তো প্রথমে তো বিউলির ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছিলাম একটু আদা আর 2টো লঙ্কা। ভালো করে পেস্ট করার পর মানে ফেটিয়ে নিয়েছিলাম, ফেটানোর পর নর্মাল ঠান্ডা জলে 1 ফোঁটা দিয়ে দেখেছিলাম। আর যখনই ভেসে এসেছে তখনই জানবে একদম ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে। আর তারপরে তো দেখলে তেলের মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে নিলাম। তখন বড়াগুলো ভালো করে ভেজে নেব, তারপরে কি করছি না করছি সেটা দেখতে থাকো।
তাকে চলো তোমাদেরই একটা কমেন্টে রিপ্লাই করি। একজন বোনু কিছুদিন আগে কমেন্ট করেছিলে আমার প্রেশার কুকারের ভাত হওয়া দেখে, যে দিদি ভাই প্রেশার কুকারে কিভাবে ভাত করো টিপস দাও। তো প্রেশার কুকারে ভাত করি বলতে ধরো আমাদের বাড়ির তো হাঁড়ির ভাত কেউ খেতে পছন্দ করে না, যেহেতু হাঁড়ির ভাত অনেকটা পরিমাপে শক্ত হয়, আর প্রেশার কুকারে ভাত যেহেতু নরম হয়, তাই সবাই প্রেশার কুকারে ভাতটা খেতে বেশি ভালোবাসে। তাই আমাদের বাড়িতে যেমন মিনিকেট চালের ভাত হয়, তো প্রথমেই প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে চালটা মানে যতটা পরিমাপে চাল লাগে সেটা দিয়ে দিই, আর তারপর একটা সিটি দিয়ে দিই। তো সব চালের যে একটা সিটি হবে এমনটা মানে নেই, তো আমরা প্রথম দিন করে দেখেছিলাম যে কেমন কি হয় না হয়। তো আমাদের মিনিকেট চালে যেমন একটা সিটি পড়ে, তো একটা সিটি দেওয়ার পর 10 মিনিট ভাতটাকে বন্ধ রাখি, আর তারপর ভালো করে ফ্যানটাকে ঝরিয়ে নিই। তো এইভাবে আমরা ভাতটা করি প্রেশার কুকারে, আর প্রেশার কুকারে ভাতটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তবে নরম মানে যে একদমই নরম সেটা কিন্তু না, মানে হাঁড়ির ভাতের থেকে তুলনামূলক নরমই হয়। তো বুঝে গেছো যে আমরা প্রেশার কুকারে ঠিক কীভাবে ভাত করি। তো চলো, গল্প তো অনেক হলো, এবার রান্না বান্নায় মন দেওয়া যাক। আর বললামই তো আজকে বেগুন আলু দিয়ে নিম পাতা ভাজা হবে। এখনকার দিনে মানে এখন তো এবার একটু একটু করে গরম পড়ছে, তো এখন দেখবে নিম পাতা ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আর এই নিমের সময় আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন নিম হয়। প্রত্যেক দিন বলতে কিছু কিছু বার আছে যেগুলোতে নিম পাতা যেমন করে না, তো সেই বারগুলো বাদ দিয়ে কিন্তু যে বারে নিম পাতা ভাজা আর কি চলে সেবার আমাদের কিন্তু নিম পাতা ভাজাটা হয়। যেহেতু নিম পাতা ভাজা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আমি যেমন বেগুন আলু দিয়ে নিম পাতা ভাজা একদমই ভালোবাসতাম না, আমি শুধু নিম পাতা ভাজা খেতাম। তবে এই শ্বশুরবাড়িতে এসে কিন্তু বেগুন আলু দিয়ে নিম পাতা খেতে ভীষণ ভালো লাগে, তো আমিও কিন্তু এখন খেতে শিখে গেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই এখন আমাদের সোনামা কেমন আছে। তো এখন তোমাদের সোনামা কিন্তু খুবই ভালো আছে, আর ওর শরীর কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আছে। আর মেয়ে যেহেতু ভালো আছে তখন তো মাকে ভালো থাকতেই হবে। আশা করি তোমরা জানবে মেয়ের শরীর খারাপ হওয়া মানে যে মায়ের উপর দিয়ে কী ধকল যায়, একমাত্র যারা নতুন মা হয়েছে তারাই আমার ফিলিংসটা বুঝতে পারবে। এখন সোনামা ভালো আছে মানে সোনামার মাও ভালো আছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার নিম আলু বেগুনটা প্রায় ভাজা হয়েই গেল। তো তোমরা কে কে নিম আলু বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। আজকে রান্নাবান্না অনেকটাই তাড়াহুড়োর মধ্যেই করতে হয়েছে, কারণ আজকে তোমাদের দাদাভাই 2টোর থেকে ডিউটি ছিল। তো 2টোর থেকে ডিউটি থাকা মানেই তো তোমাদের দাদাভাইকে সেই 1:30টার মধ্যে বা 1:20-র মধ্যে বেরোতে হয়। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে বাকি যা কাজ ছিল সেগুলো শেষ করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই দেখো এখন খাবার খাওয়া হয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাই যাচ্ছে ডিউটি। তো তোমাদের দাদাভাই যখনই ডিউটি যায় আমি আর মা কিন্তু দুজনেই বাইরে দাঁড়িয়ে থাকি। তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সোনামাকে নিয়ে আমি ছাদে চললাম ঘুমানোর জন্য। তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।